ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহতের ঘোষণা কাদেরের। ৩০০ কোটি টাকা ব্যয় ও নগরীর অনেকের সড়কেই অকেজো ট্রাফিক সিগন্যাল বাদে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থাপনা করার চেষ্টা চলছে। উপজেলা নির্বাচনকে মাইম্যান তৈরির সুযোগ দেখছেন মন্ত্রী এমপিরা। হুঁশিয়ারি কাদেরের। উপজেলা ভোট বর্জনের সিদ্ধান্ত বিএনপির। তীব্র গরমে বাড়ছে জ্বর, সর্দি ও ডায়রিয়া। আছে হিট স্ট্রোকের ঝুঁকি। এসি এয়ার কুলারের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা, অভিযোগ ক্রেতার। এবং ৫% ভ্যাট প্রত্যাহার করায় ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা উৎপাদক সমিতির। এখনো সিদ্ধান্ত হয়নি জানালেন প্রতিমন্ত্রী। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া ফ্রজ। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সরকার প্রধান। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করার প্রধান প্রতিবন্ধকতা সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতেই হবে। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখে। ৭১-এর ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আমবাগানে শপথ নিয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। সেদিন সারা বিশ্ব জেনেছিল ২৬ মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের যাত্রা শুরুর কথা। এই সরকারের গুরু দায়িত্ব পালনের মধ্য দিয়ে পূর্ণতা পায় মুক্তিযুদ্ধ। আসে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়। জয় যাদবের রিপোর্ট। ২৬শে মার্চ ১৯৭১ থেকে বাংলাদেশ স্বাধীন। বঙ্গবন্ধুর এই ঘোষণায় ততক্ষণে দেশকে হানাদার পাকিস্তানি বাহিনীর কবল মুক্ত করতে মরণপণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে জাতি। যুদ্ধের মধ্যেই স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা বিশ্ববাসীর সামনে মূর্ত হয়ে উঠল। ১০ এপ্রিল ৭০-এর নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিরা গণপরিষদ গঠনের মাধ্যমে স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করে বৈধ ভিত্তি দেন বাংলাদেশের আত্মপ্রকাশকে। সেদিনই ঘোষণা আসে বাংলাদেশ সরকার গঠনের। চরম প্রতিকূলতার মধ্যেই সামনে আসে মুক্তাঞ্চল মেহেরপুরের বৈদ্যনাথ তলার নাম। সিদ্ধান্ত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে ১৭ এপ্রিল সেখানে হবে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ। যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আর সেখানে বলা হয়েছে যে উই দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। এটাও খুব গুরুত্বপূর্ণ। মার্কিন যে স্বাধীনতার ঘোষণা, সেখানে বলা হয়েছে উই দ্য পিপল, আর আমরা বলেছি উই দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। জনগণের প্রতিনিধিত্ব বটে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে, আর সেখানে সেই নির্বাচিত প্রতিনিধিদের প্রধান হিসাবে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ২৬শে মার্চের সেই আলোকেই আমাদের মুক্তিযুদ্ধ শুরু হলো। দেশের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক শেখ মুজিবের নামে বৈদ্যনাথ তলার নামকরণ হলো মুজিবনগর। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সরকারের নেতৃত্বে এলেন সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমদ। পৃথিবীতে কোনো দেশে কোনো যুদ্ধে, স্বাধীনতার যুদ্ধে এত কম সময়ে কিন্তু কোনো সরকার গঠন করতে পারেনি। এটা পেরেছিল তার প্রধান কারণ বঙ্গবন্ধু এটাকে পরিকল্পনাটা করে গিয়েছিলেন। এই সরকার বাংলাদেশের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। যারাই ১৯৭১ সালে যুদ্ধ করেছেন, তিনি মুক্তিফৌজ হন, সামরিক বাহিনী হন, সিভিল প্রশাসন হন, সবাই এই সরকারকে মেনে যুদ্ধ করেছে। মুজিবনগরে বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠান মনোবল বাড়িয়ে দেয় রণাঙ্গনের যোদ্ধাদের। গতি পায় মুক্তিযুদ্ধ। ১৬ ডিসেম্বর স্বাধীনতার পূর্ণতা আসে বিজয় গৌরবে।
জয় যাদব, দেশ টিভি, ঢাকা। ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে 2 দশকে সরকারের ব্যয় হয়েছে প্রায় 302 কোটি টাকা। এত ব্যয়ের পরও বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সিগন্যাল বাতি অকেজো বছরের পর বছর, যেন দেখার কেউ নেই। নগরীর সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা উন্নত করতে কাজ শুরু করতে যাচ্ছে 4 সংস্থা। বিস্তারিত শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্টে। আধুনিকায়নের সাথে উন্নত শহরগুলোর ট্রাফিক ব্যবস্থাও হয়েছে আধুনিক স্বয়ংক্রিয়। যানবাহনের চলাচলে শৃঙ্খলা ফেরাতে সেখানে নেই কোনো ট্রাফিক পুলিশের উপস্থিতি। কিন্তু ঠিক বিপরীত অবস্থা রাজধানী ঢাকার। এই যেমন বিজয় সরণি মোড়, যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত কয়েকজন ট্রাফিক সদস্য। রাস্তার এক পাশে বেঁকে আছে ট্রাফিক লাইট, অপর পাশেরগুলো একেবারে অকেজো। ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ চলছে হাতের ইশারায়। এ চিত্র শুধু রাজধানীর বিজয় সরণি মোড়ে নয়, বিভিন্ন সড়কেই ট্রাফিক সিগন্যাল লাইটের এমন বেহাল অবস্থা। আশ্বাসে দিন, মাস, বছর পার করলেও আশার বাতি দেখেননি নগরবাসী। আর হাতের ইশারায় এমন অ্যানালগ ব্যবস্থায় নিজেদের কষ্টের কথাই তুলে ধরেন দীর্ঘ সময় খারদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশরা। অনেক কঠিন কাজকে খুব সহজে করা যায়, সেটাই তো ডিজিটালের সবচেয়ে বড় সুবিধা। আমাদের এখন এখানে অনেক আগে ছিল, সেটা আমরা শুনছি, কিন্তু সেটা আমরা দেখি নাই, আমরা এসে পরে। তো যদি সেটা হয়, সেটা আমাদের জন্য খুবই ভালো হবে। হ্যাঁ, সার্বক্ষণিক আমাদেরকে ইন্টারসেকশনে খেয়াল রাখতে হয়, কোন দিক থেকে কে মানে সিগন্যাল তো আর সবাই বুঝতে পারে না, সেজন্য আমাদের ট্রাফিকের কনস্টেবল যারা আছে তাদেরকে ডেপ্লয় করে রাখা হয়। তারা সিগন্যালে দাঁড়ায় থাকে, সিগন্যালটা বন্ধ করে রাখে। আর লাইট থাকলে হয়তো বা এটা করা লাগতো না। এর আগেও বেশ কয়েকবার ট্রাফিক ব্যবস্থা পরিবর্তনের কথা বলা হলেও আলোর মুখ দেখেনি সে প্রকল্প। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও অটোমেশনের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে, যে প্রকল্পে যুক্ত করা হয়েছে 4 সংস্থাকে। তো সম্প্রতি আমাদের কিন্তু অটোমেশন সিস্টেমের কাজটি এই ব্যাপারে একটু উদ্যোগ নেওয়া হয়েছে। যে 4টা সংস্থাকে সম্পৃক্ত করে এই কাজটি চলছে এবং এই আপনার সিগন্যাল লাইটগুলোর কিন্তু আমরা ট্রাফিক সিস্টেমটা আমরা অপারেট করে থাকি, কিন্তু এগুলোর কিন্তু মেইনটেনেন্স, এটা দেখভালের দায়িত্ব, টেকনিক্যাল যে বিষয়গুলো থাকে সেগুলোর জন্য কিন্তু নির্দিষ্ট সংস্থা আছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রাজধানীর সড়কগুলোয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার কথা জানান উত্তরের মেয়র। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে উত্তর এবং দক্ষিণে এবং আমাদের স্বরাষ্ট্র সচিব সহ আমরা সবাই এক্সপার্টিসরা বসেছিলাম এবং আমরা চাচ্ছি এআই বেস ক্যামেরার মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ট্রাফিক সিগন্যাল হবে। সেই মান্দাত আমলে ট্রাফিক সিগন্যাল একটি ট্রাফিক রৌদ্রের মধ্যে, ধুলার মধ্যে দাঁড়িয়ে নাওয়া নাই, খাওয়া নাই, অমানসিক অবস্থা থাকতে পারে না। আধুনিক ট্রাফিক সিগন্যালের কাজে একাধিক প্রকল্পে গেল 2 দশকে সরকারের অপচয় হয়েছে প্রায় 302 কোটি টাকা। এখন যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার পরিবর্তন দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। উপজেলা নির্বাচনে মাই ম্যান তৈরির সুযোগ দেয়া হবে না সংসদ সদস্য ও মন্ত্রীদের। আওয়ামী লীগ নেতারা বলছেন, যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে পেছনে থেকে প্রার্থী দিচ্ছেন তারা সভাপতি শেখ হাসিনার বার্তাকে তোয়াক্কা করছেন না। এতে তাদের ভবিষ্যৎ রাজনীতি সুখকর হবে না। জানান, তৃণমূলে নেতৃত্ব তৈরি করতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দিচ্ছে না আওয়ামী লীগ। জয় যাদবের রিপোর্ট। প্রথম ধাপে 152টি উপজেলায় 8 মে এবং দ্বিতীয় ধাপে 161টি উপজেলায় 21 মে ভোট হবে। জাতীয় নির্বাচনের মতো এবার উপজেলা নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সুযোগে উপজেলা পরিষদ নিজেদের দখলে রাখতে মরিয়া সংসদ সদস্য ও মন্ত্রীরা। কোথাও অনুগতদের প্রার্থী করেছেন, কোথাও বা নিজের স্বজনদের দাঁড় করিয়েছেন তারা। ফলে তৃণমূলে বাড়ছে দ্বন্দ্ব, সংঘাত। নেতারা বলছেন, যারা এই কাজ করছেন তারা দলের ঐক্য নষ্ট করছেন, এর পরিণতি ভালো হবে না। আমাদের পার্টির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তাকে তিনি তোয়াক্কা না করার ধৃষ্টতা দেখাচ্ছে। এগুলো করে আসলে ওই এমপি সাহেব যিনি কোনো পক্ষ নিয়েছেন, তিনি আসলে তার জন্য আগামী দিনের রাজনীতির জন্য তার বুমেরাং হয়ে দাঁড়াবে। যারা মাইমান সৃষ্টি করতে চায়, যারা নিজের ঘনিষ্ঠজন, ছেলে, মেয়ে, স্ত্রী, কন্যা, ভাগিনা, শালক, এ ধরনের শোনা যায়, এ ধরনের প্রার্থীকে দাঁড়া করিয়ে নির্বাচনে জয়লাভ করার চেষ্টা চালায়।
এটা এক ধরনের দলের ভিতরে অনৈক্য সৃষ্টি করা হবে। পেছন থেকে কাউকে সমর্থন দিয়ে কারো প্রতি বিশেষ দরদ দেখিয়ে বাকি প্রার্থীদেরকে তারা দূরে ঠেলে দিলে আলটিমেটলি তারাই ক্ষতিগ্রস্ত হবেন। ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন গ্রহণযোগ্য করে তোলাই লক্ষ্য আওয়ামী লীগের। সেক্ষেত্রে বিএনপির অংশ না নেওয়াকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না নেতারা। জানান এর মাধ্যমে তৃণমূলে দলের নেতাদের জনপ্রিয়তা যাচাই হবে। আমরা চাই জনপ্রিয়তা যাচাই হোক, জনপ্রিয়তার মাপকাঠিতে জনগণের ভোটে যে জিতবে তিনি স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব করুন। এই নির্বাচনগুলিতে কিন্তু একটি লিডারশিপ তৈরি হয়, লিডারশিপ বেরিয়ে আসে। একটি ভালো নেতৃত্ব বেরিয়ে আসাটার লক্ষণই কিন্তু এই আওয়ামী লীগের এই সিদ্ধান্ত। এটি বিএনপিকে বা কাউকে কোণঠাসা করবার জন্য করা হয়নি। একটি বিষয় আপনাকে বা আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটিকে জোরদার করতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়াটির ধারাবাহিকতা রাখতে চাই। আওয়ামী লীগ নেতারা জানান যে সকল সংসদ সদস্য ও মন্ত্রী এখনো বিশেষ কোনো প্রার্থী বা স্বজনের পক্ষে কাজ করছেন তাদেরকে ঈদের পর কঠিন বার্তা দেওয়া হবে। সেই ভুলের খেসারতটি তাদের করুণ পরিণতির মধ্য দিয়েই দিতে হয়। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি হয়নি। বিদ্যমান অরাজক পরিস্থিতি আরও অবনতিশীল হওয়ায় ৮ মে থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচনও বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে দলটি। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের অধীনে সব জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থীদের হামলা, মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে। এর আগেও সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছিল বিএনপি। সবশেষে সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরোধী দলের মুখোমুখি করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতাদের দাবি, চলমান পরিস্থিতি বিবেচনায় গণতন্ত্র পুনরুদ্ধারে নতুনভাবে ছক কষে মাঠে নামবে বিএনপি। সাইফুল রিপনের রিপোর্ট। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবিতে গেল প্রায় 16 বছর রাজপথে সরব বিএনপি। এক দফা দাবি আদায়ে একের পর এক লক্ষ্যের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত আন্দোলনের ফসল ঘরে তুলতে ব্যর্থ হচ্ছে দলটি। কেন বারবার তীরে এসে আন্দোলনের তরি ডুবছে, এমন প্রশ্ন ছিল বিএনপি নেতাদের কাছে। দেশের 95% মানুষের সমর্থন আমাদের থাকা সত্ত্বেও আমরা একটা নির্বাচন আদায় করতে পারিনি। এর কারণ খুব স্পষ্ট। প্রথমত হলো যে আমাদের আন্দোলন এই ফ্যাসিবাদী দানবীয় সরকারের বিরুদ্ধে, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে না, কিন্তু আমাদের মোকাবেলা করতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। যে কোনো উপায়ে দাবি আদায়ে তৃণমূল প্রস্তুত থাকলেও কেন্দ্রের নির্দেশনায় এখনো শান্তিপূর্ণ আন্দোলনেই ভরসা রাখছেন দলটির নেতারা। তৃণমূল তারা বাঁচা মরার লড়াই করতে চায়, কিন্তু আমরা এই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, যেহেতু আমরা দেশকে ভালোবাসি, আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন সংগ্রামের নতুন কৌশল নিতে কাজ চলছে বলছেন দলটির শীর্ষ নেতারা। বিএনপির ডাকে জনগণ এই 7ই জানুয়ারি সংসদ নির্বাচনকে পুরোপুরি বয়কট করেছে। 5% লোকও ভোট কেন্দ্রে যায়নি, আওয়ামী লীগের লোকেরাও ভোট কেন্দ্রে যায়নি। সুতরাং বোঝাই যাচ্ছে যে বর্তমান সরকারের যে দমন নীতি বা গণতন্ত্র হত্যার যে পরিকল্পনা, এটির বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। বিএনপি নূতনভাবে আন্দোলনের ছক কষে মাঠে নামবে এবং এবার সাধারণ জনগণের অংশগ্রহণ আরও বেশি হবে। লক্ষ্য অর্জনে বিএনপি শান্তিপূর্ণ পন্থার বিকল্প ভাবছে না দাবি দলটির এই নীতি নির্ধারকের। এই যে একটা নেতিবাচক পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে সৃষ্টি হয়েছে, আমি বিশ্বাস করি আজকের সরকারের মূল চ্যালেঞ্জ হচ্ছে সেই বাংলাদেশের কোটি কোটি নতুন প্রজন্মকে সেই নেতিবাচক চিন্তাধারা থেকে বের করে নিয়ে আসা। এর মূল দায়িত্ব কিন্তু সরকারের উপরে বর্তায়। বিএনপি বন্দুক বলুন, বুলেট বলুন, গ্রেনেড বলুন, টিয়ার গ্যাস বলুন, জলকামান বলুন, যাই বলুন না কেন, বিএনপি কিন্তু শান্তিপূর্ণ প্রক্রিয়া সেটা মোকাবেলা করবে এবং এই নীতিতে আমরা স্থির নিশ্চয়। আকাশ কুসুম চিন্তা না করে বাস্তবতাকে মাথায় রেখেই বিএনপি রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করছে দাবি এই নেতার। সার্বিক পরিস্থিতি নিয়েই তো চিন্তা করতে, কোনো আকাশ কুসুম কল্পনা করলে তো হবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
দেশ জুড়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। কাঠ ফাটা রোদে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। মঙ্গলবার চট্টগ্রামের তাপমাত্রা পৌঁছায় প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসে। এতে বাড়ছে তাপপ্রবাহজনিত রোগের প্রকোপ। নগরীর হাসপাতালগুলোতে বাড়ছে সর্দি, জ্বর, ডায়রিয়া রোগীর সংখ্যা। এছাড়া বড়দের হিট স্ট্রোকের ঝুঁকিও বাড়ছে। চট্টগ্রাম থেকে সহকর্মী একেএম নাজিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রচণ্ড দাবদাহে পড়ছে বন্দরনগরী চট্টগ্রাম সহ গোটা দেশ। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। ব্যবসা গরমে স্বস্তি মিলছে না ঘরেও। গরমে কাবু ছোট বড় সবাই। বাড়ছে ডায়রিয়া, জ্বর সহ গরমজনিত রোগের প্রকোপ। শিশুদের পাশাপাশি বয়স্করা আছেন হিট স্ট্রোকের ঝুঁকিতে। গরমের কারণে জ্বর, সর্দি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে সাধারণ মানুষ। তীব্র গরমের কারণে মাথা ব্যথা, জ্বর, কাশি আর শরীর দুর্বল, এই জন্য মেডিকেল আসছে। কাশি, সর্দি, জ্বর এগুলো থেকে ঠান্ডা থেকে এগুলো হয়েছে। 4-5 দিন ধরে জ্বর ছিল, তারপর ডায়রিয়ার কারণে আর গরমের কারণে বমি থামতেছিল না, এই কারণে ভর্তি হওয়া আর কি। সকাল থেকে অলরেডি 6টা স্যালাইন দিছে, এখন মোটামুটি ভালো। জ্বর, কাশি 3 দিন ধরে, আর খাবার দাবার খাচ্ছে না, চোখ মেলতে পারতেছে না। তীব্র তাপদাহের কারণে জ্বর ও কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে লোকজন। এক্ষেত্রে শিশু ও বয়স্কদের আক্রান্তের হার বেশি, তাই সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। বাইরের যেগুলো ক্ষেত্রে খাবার, এগুলো সাবধানতার সাথে খাওয়ার জন্য আর কি, বিশেষ করে পানি খাওয়ার ক্ষেত্রে বা হচ্ছে যেগুলো অনেকে হচ্ছে আখের জুস খায় বা ভিন্ন জনের দোকানের ইয়াগুলো খায়, এগুলো যাতে অ্যাভয়েড করে আর কি, বা ফুচকা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য। 3 দিনের বেশি জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা উচিত, জানান চট্টগ্রাম মেডিকেলের পরিচালক। তীব্র তাপদাহ চলছে এবং এই সময় ডায়রিয়া বা নিউমোনিয়া, জ্বর, কাশি এগুলা রোগীর সংখ্যা বাড়ে। আমাদের পরামর্শ সবার জন্য যে অবশ্যই সাথে সাথে সঠিক চিকিৎসকের কাছে যাবেন, প্রচুর পানি পান করবেন। ওর স্যালাইন খাওয়া, ঘাম ও ময়লাযুক্ত হাতে কোনো কিছু মুখে না দেয়া এবং পচা বাসি খাবার এড়িয়ে চলা এবং বড় ছোট সবাইকে বেশি পরিমাণে নিরাপদ পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। আইনি জটিলতায় বরগুনায় নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি গাড়ি নৌযান, দ্রুত নিলামের দাবি সচেতন নাগরিকদের। ঢাকা সহ 6 বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এতে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন। এদিকে চাহিদা বাড়ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের। মানুষ ঝুঁকছে ইলেকট্রনিক পণ্যের দিকে। দোকানগুলোতে ভিড় অনেক বেশি, তবে দাম বেশি হওয়ায় খালি হাতে ফিরতে হচ্ছে। বিস্তারিত আমেনা প্রণবের প্রতিবেদনে। তীব্র তাপদাহে পড়ছে দেশ, ঘরে বাইরে নেই স্বস্তি। ব্যবসা গরম থেকে স্বস্তি পেতে মোহাম্মদপুরের সৈকত স্ত্রীকে নিয়ে এসেছেন এসি কিনতে। অবশ্য আকাশ ছোঁয়া দামের কারণে প্রসূতি স্ত্রীর কথা ভেবে এসি বাদ দিয়ে বাধ্য হয়ে এয়ার কুলার কিনে বাসায় ফিরতে হয়েছে তাকে। মূলত নেওয়ার কারণ হচ্ছে প্রচুর গরম পড়ছে এবং টপ ফ্লোরে বাসা, তো এই কারণে এয়ার কুলার নিচ্ছেন। প্রাইস মোটামুটি একটু বেশি। সৈকতের মতো অনেকেই এসি, ফ্যান, এয়ার কুলার কিনতে ভিড় করছেন নগরীর বিভিন্ন শোরুমে। গেল বছরের এই সময়ের তুলনায় চলতি এবছর এসির চাহিদা বেড়েছে 20% থেকে 25%। বিক্রেতারা বলছেন গরমের কারণে এসি, এয়ার কুলার ও চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। গরমটা বেশি, এই গরমের জন্য আমরা এখানে আসছি দিনের দেখার জন্য। প্রচুর গরমের কারণে ফ্যান কিনছি। গরমটা অত্যাধুনিক, প্রচন্ড গরম, যে কারণে এসি কিনতে আসা। দাম যাই হোক নিতে হবে এখন, যেহেতু গরম পড়ছে। ক্রেতারা বাড়তি দামের কথা বললেও তা মানতে নারাজ ব্যবসায়ীরা। ব্র্যান্ড ভেদে সর্বনিম্ন 10 থেকে 32,000 টাকায় বিক্রি হচ্ছে এয়ার কুলার। চার্জার ফ্যান মিলছে 3,200 টাকা থেকে 6,000 টাকায়। টন ভেদে এসি বিক্রি হচ্ছে 45,000 থেকে 86,000 টাকায়। গরমের চাপে আর কি সবাই এসি এবং এয়ার কুলারের দিকে ঝুঁকছে, তো সেই অনুযায়ী দামটা আমার মনে হয় তুলনামূলক একটু বেশি। তুলনামূলকভাবে সবকিছুর দাম বাড়াতে আপনার ডলারের দাম বাড়ার কারণে প্রাইসের দাম বেড়েছে। গ্রাহকের কথা চিন্তা করেই আমরা 2023 থেকে 24 সালের মধ্যে আমরা এসির কোনো প্রাইস আমরা বাড়াইনি। আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিলের পুরোটা সময় দেশ জুড়ে অব্যাহত থাকবে তাপপ্রবাহ। দক্ষিণাঞ্চলে তাপদাহ থাকবে, এমনকি 20 তারিখে পরে যে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকা আরও বেড়ে যাবে তাপদাহ। অনেক জায়গায় তাপমাত্রা 40-41 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা আছে।
তীব্র গরমে ইলেকট্রনিক পণ্যের দাম যেন আকাশচুম্বী না হয় এমনটাই প্রত্যাশা সাধারণ ভোক্তাদের। আমেনা প্রোরামি, দেশ টিভি, ঢাকা। চলতি অর্থ বছরের শেষে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.7% হতে পারে। মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। প্রকাশিত প্রতিবেদনে এ পূর্বাভাস দেয় সংস্থাটি। এর আগে গেল বছরে অক্টোবরে IMF 2023-24 অর্থ বছরের বাংলাদেশের প্রবৃদ্ধি 6% হওয়ার প্রক্ষেপণ করে। 6 মাসের ব্যবধানে প্রবৃদ্ধি প্রক্ষেপণ কমালো IMF। 5% ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উৎপাদক সমিতি। বোতলজাত সয়াবিন তেল লিটারে 10 টাকা বাড়িয়ে 173 টাকা, 5 লিটারে বোতল 845 টাকা এবং খোলা পাম অয়েল 132 টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। ইফতেখার রেজা রিপোর্ট। ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে উৎপাদন ও আমদানিতে ভ্যাট অব্যাহতি দেয় সরকার। এর মেয়াদ কয়েক দফা বাড়লেও 15 এপ্রিল শেষ হয় ভ্যাট অব্যাহতির মেয়াদ। এরপর দিন 16 এপ্রিল ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় তেল উৎপাদক সমিতি, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন এই দামে বোতলজাত সয়াবিন তেল লিটারে 10 টাকা বাড়িয়ে 173 টাকা, 5 লিটার সয়াবিন তেল 845 টাকা এবং খোলা পাম তেল লিটার 132 টাকা করার প্রস্তাব করা হয়। কিন্তু এর পরপরই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান 5% ভ্যাটের অব্যাহতির মেয়াদ শেষ হলেও আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। আমরা মাত্র 5% ডিউটি কমিয়েছিলাম তেলে। আপনি যেটা বললেন ডাটা ড্রিভেন, মানে খুব ভালোভাবে বলেছেন। আমরা ডাটার তেলের মূল্য ছিল 173 টাকা, আমরা 5 টাকা ট্যারিফ কমিয়েছিলাম। আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এ বিষয়ে ট্যারিফ কমিশন কাজ করছে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আরো জানান আমদানি দাম দেখে নতুন দাম নির্ধারণ করা হবে। এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি সরকার। ট্যারিফ কমিশন একটা আমদানি মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে। সো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে, তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরেই আমরা একটা দাম নির্ধারণ করে দিব। আন্তর্জাতিক বাজারের কারণে তেল ও কিছু আমদানি পণ্যের দাম বাড়ে, যার প্রভাব পড়ে দেশীয় বাজারে। বিষয়টি বিবেচনায় নিয়ে পণ্যের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো যা থাকছে। ভারতে লোকসভা নির্বাচনের বাকি মাত্র 2 দিন, শেষ মুহূর্তে নানা প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের। ফের জিতবে বিজেপি বলছে জরিপ। সবজির দাম কিছুটা কমলেও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে। বাজার পরিস্থিতি জানবো, নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাওলা সুজন। মাওলা সুজন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন আজকের বাজার পরিস্থিতির কি অবস্থা? লিনি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন নোয়াখালী বাজার পরিস্থিতি নিয়ে, আমি এখন দাঁড়িয়ে আছি আর নোয়াখালী শহরের প্রধান যে খুচরা বাজার নোয়াখালী পৌর বাজারে দাঁড়িয়ে আছি। তো আজকের বাজার পরিস্থিতি যদি বলতে হয়, প্রথম আমি শুরু করতে চাই যে গরুর মাংসের বাজার দিয়ে। গরুর মাংসের বাজার আজকে প্রতি কেজি বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই ক্ষেত্রে যারা গরুর মাংস বিক্রেতা আছেন তারা কারণ হিসাবে বলছেন যে তাদেরকে খামারিদের কাছ থেকে তাদেরকে অতিরিক্ত দামে গরু কিনতে হচ্ছে। এছাড়া উত্তরবঙ্গ থেকে যারা তারা যেসব গরু আমদানি করে থাকে সেসব গরু আমদানি বন্ধ রয়েছে, এর কারণে তারা গরুর মাংসের কেজি বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। অপরদিকে খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। আর মুরগির বাজার যদি বলতে চাই, সেটি হচ্ছে যে মুরগির ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা করে কেজি। একই সাথে সোনালী কক এবং হাইব্রিড কক নামে দুটি মুরগি রয়েছে। দুটি মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকা কেজি দরে। একই সাথে দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা কেজি দরে। এরপর যদি বলি যে মাছের বাজারের পরিস্থিতির কথা, আসলে মাছ বাজারের পরিস্থিতি বলতে গেলে বলতে হচ্ছে মাছের দামের সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। দিন যতই যাচ্ছে দাম বাড়ছে এবং এটি সাধারণ ক্রেতা যারা আছে, প্রান্তিক ক্রেতা যারা আছে, নিম্নবিত্ত যারা ক্রেতা আছে, তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে তারা সাধারণ ক্রেতারা জানিয়েছেন।
কিন্তু এক্ষেত্রে মাছ বিক্রেতা যারা আছে যে তারা বলছেন যে যেভাবে যে দেশি যেসব মাছ আছে সেসব মাছ না আসায় তাদেরকে বাইরে থেকে মাছ আনতে হচ্ছে, বিশেষ করে সাতক্ষীরা, রাজশাহী সহ উত্তরবঙ্গ থেকে মাছ আনতে হচ্ছে, তার কারণে তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে এবং ওই দামের সাথে সামঞ্জস্য রেখে খুচরা বাজারে তাদেরকে এই মাছটা বিক্রি করতে হচ্ছে। আর যদি মুদি পণ্যের দাম বলতে হয় সেটি হচ্ছে যে রোজার সময় যেভাবে মুদি পণ্যের দাম বেড়েছে সেই দাম এখন একই অবস্থায় রয়েছে, বরঞ্চ কিছু কিছু পণ্যে দাম হেরফের হয়েছে। অপরদিকে চিনির দাম বেড়েছে, তেলের দাম বাড়ার পথে রয়েছে, ইতিমধ্যে তেলের দাম বাড়ার ঘোষণা দিয়েছে সরকার। তো এর একটি প্রভাব বাজারে পড়বে বলে মনে করছেন ক্রেতারা। একই সঙ্গে অভিযোগ করেছেন যে বাজার মনিটরিং না থাকার কারণে আজকে বাজারের এই অবস্থা। যদি প্রশাসন যদি বাজারের মনিটরিং থাকতো তাহলে ব্যবসায়ীরা যেসব অসাধু ব্যবসায়ী রয়েছে যে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো দাম বাড়াতে পারতো না। লিনিয়া হচ্ছে আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। সুজন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সুজন। আইনি জটিলতায় বরগুনায় খোলা আকাশের নিচে পড়ে নিঃশেষ হচ্ছে বিভিন্ন দপ্তরে কোটি কোটি টাকার সরকারি গাড়ি, নৌযান ও যন্ত্রাংশ। বছরের পর বছর পড়ে থাকায় চুরি হয়ে গেছে অনেক যন্ত্রাংশ। কোটি টাকার এসব সরকারি সম্পদ নষ্ট না করে দ্রুত নিলামে বিক্রির দাবি সচেতন নাগরিকদের। আর জনস্বার্থে নিলাম প্রক্রিয়া সহজ করতে বিষয়টি সংসদে উপস্থাপনের কথা জানান স্থানীয় সংসদ সদস্য। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্যছবিতে রিপোর্ট। দীর্ঘ ২০ বছর ধরে নিলামের অপেক্ষায় নিঃশেষ হওয়ার পথে বরগুনার পৌরসভার অসংখ্য ট্রাক সহ বিভিন্ন ধরনের গাড়ি। একই অবস্থায় পড়ে আছে বরগুনা জেলা প্রশাসকের নৌযান ঘাটে কোটি টাকা মূল্যের স্পিডবোট। এমন চিত্র জেলার বিভিন্ন দপ্তরের। যথাসময়ে নিলাম না করায় রাষ্ট্রের অর্থে কেনা কোটি কোটি টাকার সম্পদ নিঃশেষ হয়ে যাচ্ছে। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। এদিকে যানবাহনগুলোর নিলাম নিয়ে দীর্ঘ সময় বিভিন্ন অফিসে চিঠি চালাচালি ছাড়া আর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বড় যন্ত্রপাতি যেগুলো মানে টেকনিক্যাল যে বেশি এগুলো সেগুলো আমাদের জন্য আলাদা গভর্নমেন্ট থেকে কমিটি করা আছে, এই কমিটির মাধ্যমে ব্যবস্থা নিব। আমাদের স্থায়ী সরকার মন্ত্রণালয় থেকে যে ইকুইপমেন্টস, যে মালামাল, যে মানে ব্রাঞ্চের সাথে জড়িত সেইখানে যায়, সেখান থেকে চূড়ান্ত অনুমোদন হওয়ার পরে যখন আবার মিনিস্ট্রি থেকে আমাদের কাছে আসে তারপর আমরা নিলাম প্রক্রিয়া যাই। যদি এই নিলাম প্রক্রিয়াগুলো বা বিক্রির প্রক্রিয়া যদি দীর্ঘসূত্রিতার হয় তাহলে যতই দিন বাড়ে ততই এখানে কিন্তু এটির বিক্রয় মূল্য বা ভ্যালু সেটি কমে যাচ্ছে। নিলাম প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে করতে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। কোনো দপ্তরের এই ধরনের যদি বিষয় যদি আমার গোচরে আসে সেইগুলো কিন্তু আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি এবং সামনেও যদি এই ধরনের কোনো অবজারভেশন থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব যাতে সরকারের এই সম্পদগুলো যেন নষ্ট না হয়। সরকারি সম্পদ নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে নিলাম প্রক্রিয়া সহজ করতে বিষয়টি সংসদে উপস্থাপন করার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। অনেক ধরনের অর্থনৈতিক ভাবে সাশ্রয় করা যায় বা করা যায়, আমি একটু খতিয়ে দেখি, তারপরে আমি যদি মনে করি যে এটা জনস্বার্থে প্রয়োজন আছে তাহলে অবশ্যই এটা পার্লামেন্টে উঠানোর মতো একটা বিষয়। বরগুনায় সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মিলিয়ে ৮২টি দপ্তর রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নিলাম উপযোগী বিভিন্ন সরকারি সম্পদ পড়ে আছে বছরের পর বছর। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচনের আর বাকি মাত্র 2 দিন। শেষ মুহূর্তে ভোটারদের পক্ষে টানতে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন নেতারা। রাজ্যে রাজ্যে চলছে নির্বাচনী তৎপরতা, চলছে চুলচেরা বিশ্লেষণ। বিভিন্ন সংস্থা জরিপে পূর্বাভাস মিলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি আবারও গঠন করবে সরকার। বিস্তারিত রায়হান কবির শুভ্র রিপোর্টে। 19 এপ্রিল শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে 7 দফার লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ। প্রচারণায় জমজমাট নির্বাচনী এলাকাগুলো। গেল রোববার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ নারী উন্নয়নে কাজ করার কথা বলেছে বিজেপি। স্টার্টআপ और ग्लोबल सेंटर्स को बढ़ावा देकर हाई वैल्यू सर्विसेज पर भी ध्यान देने जा रहे हैं। এই ইশতেহারের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একে মাফিয়ানামা আখ্যা দিয়েছেন তিনি। আর বিজেপির ইশতেহারকে জুলুমপত্র উল্লেখ করে সমালোচনা করেছে আম আদমি পার্টি।
सभी क्रांतिकारी साथियों का। তবে বিরোধীরা যাই বলুক, এখনো ভারতের সবচেয়ে জনপ্রিয় মোদির দল, এমনটাই বলছে বিভিন্ন জরিপ। বৃহস্পতিবার ভারতের সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটির জরিপেও দেখা গেছে আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। দেশটির 19টি রাজ্যে চালানো হয় এই জরিপ। জরিপে বলা হয়েছে 27% ভোটার চলমান বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আর 23% ভোটারের মূল উদ্বেগ ক্রমবর্ধমান মূল্যস্ফীতি। 10,000 ভোটার এই জরিপে অংশ নেন। এবছর জানুয়ারিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করেন মোদি। জরিপে অংশ নেওয়া 22% মানুষের পছন্দের শীর্ষে মোদি সরকারের এই কাজটি। এছাড়া ভারতের কয়েকটি রাজ্যে আসন বেশি থাকার প্রভাবও জরিপে উঠে এসেছে। ইন্ডিয়া টুডের এক নিবন্ধে বলা হয়েছে, লোকসভা নির্বাচনে এমন 3টি রাজ্য আছে যারা নির্ধারণ করতে পারে কে ক্ষমতায় বসবে। রাজ্য 3টি হলো পশ্চিমবঙ্গ, বিহার এবং মহারাষ্ট্র। তবে পশ্চিমবঙ্গে মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে দ্বিমুখী লড়াইয়ের ভবিষ্যৎবাণী করা কঠিন বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষকরা। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।